Hello everyone, welcome you again to this amazing platform of PW Bangla Foundation channel. কেমন আছো বলো তোমরা? আই হোপ প্রত্যেকে খুব ভালো আছো। আর যেহেতু তোমরা ক্লাস 8, সো ক্লাস 8 এরও আশা করছি খুব ভালো করে পড়াশোনা স্টার্ট করেছো এবং পড়ছো। তো দেখো, আমরা সেকেন্ড সামেটিভের যেরকম সিলেবাস স্টার্ট করেছি প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে দিচ্ছি, তার কারণ এটা তো বুঝতে পারছি না যে কে কোন ভিডিওটা দেখছো কে দেখছো না, সেই জন্য ইন্ট্রোডাকশনে কিন্তু প্রত্যেকটাতেই একটা কথা মেনশন করছি যে তোমাদের সেকেন্ড সামেটিভের সিলেবাস ওয়াইজই কিন্তু আমরা পড়াচ্ছি। সেটা তোমরা থাম্বনেল দেখেও বুঝতে পেরে যাচ্ছ, খুব একটা অসুবিধে কিছু হচ্ছে না, তাই তো? আচ্ছা, তো এখানে আমরা কোন কোন চ্যাপ্টারগুলো পড়াবো সেগুলো তো বললামই একবার যে সেকেন্ড সামেটিভের। তো সেকেন্ড সামেটিভের থেকে আজকে কোন চ্যাপ্টার না, তৈরাসিক, হ্যাঁ না? তো তৈরাসিক চ্যাপ্টারটা দেখো আজকে পড়বো, ভীষণ সোজা একটা চ্যাপ্টার। এখানে শুধু আমাদের একটাই জিনিস বোঝার আছে। দেখো প্রত্যেকটাতেই যখনই তুমি মানে যে কোনো চ্যাপ্টার পড়ো, যে কোনো চ্যাপ্টার স্টার্ট করো, সায়েন্সের ক্ষেত্রে ধরো সায়েন্সে তুমি যদি কোনো একটা ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্সে কোনো একটা পার্ট পড়ছো, সেই পার্টটাকে আগে খুব ভালো করে বোঝো নিশ্চয়ই, হ্যাঁ না? যে কি আছে এই চ্যাপ্টারের মধ্যে, কি বলতে চেয়েছে। ঠিক সেরকম তোমাকে ম্যাথসটাকেও ওইভাবেই দেখতে হবে। কিভাবে বলো তো, যে আচ্ছা এই চ্যাপ্টারের মধ্যে কি আছে দেখি, ঠিক আছে, কি এমন বাঘ ভাল্লুক হাতি লুকিয়ে রয়েছে চ্যাপ্টারটাতে, সেটা দেখবো। আর তারপর দেখবো যে এটাকে মানে তুমি দেখে নিলে কি কি রয়েছে। এবার ধরো যে বাঘ ভাল্লুক রয়েছে তাকে কি করতে হবে, পোষ মানাতে হবে, তাই তো? কারণ তাকে যদি পোষ না মানাই, তার মানে কি পোষ মানাতে হবে, তার অর্থ কি না, তোমার যে অঙ্কগুলো রয়েছে, যে প্রবলেমসগুলো রয়েছে, সেগুলোকে তোমাকে আয়ত্ত করতে হবে। তো আমি এখানে অবভিয়াসলি কিছু প্রবলেমস করিয়ে দেব, বাকি প্রবলেমসগুলো কিন্তু তোমাদের বাড়িতে নিজেকে মানে কোনো হেল্প না নিয়ে, কোনো জায়গার হেল্প না নিয়ে নিজে প্রথমে প্র্যাকটিস করতে হবে। তারপর তোমাকে এটা দেখতে হবে যে তুমি করতে পারছো কিনা, ঠিক আছে? চলো তাহলে স্টার্ট করে ফেলি। তাহলে এখানে কি কি রয়েছে, এখানে কি রয়েছে প্রথমে এটা জানতে হবে আমাদের। এই চ্যাপ্টারে বললাম না যে একটা জিনিস খুব ভালো করে মন দিয়ে যদি শিখে যাও আর অসুবিধা হবে না খুব একটা। সেটা কি না, সরল সম্পর্ক ও ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? অর্থাৎ সম্পর্ক কার মধ্যে হয় এটা আগে ভাবো। সম্পর্ক কার মধ্যে হবে? কোনো একটা জিনিসের মধ্যে কখনো সম্পর্ক কি হয়, তৈরি হয়? হয় না নিশ্চয়ই। সম্পর্ক তৈরি হওয়ার জন্য আমাদের মিনিমাম দুজনের দরকার পড়ে, সেটা আমরা কিন্তু সবাই জানি, তাই না? দুজনের দরকার পড়ে, অর্থাৎ আমি এখানে বলতে পারি দুটো রাশির দরকার পড়ে। ম্যাথমেটিক্যাল টার্মে আর কি বা বলতে পারি, হ্যাঁ না? তো ম্যাথমেটিক্যাল টার্মে তুমি বলছো যে মিনিমাম তোমার দুটো রাশির দরকার পড়বে, ঠিক আছে? দুটো জিনিস দরকার পড়বে। আচ্ছা, দুটো ছাড়া আর কি হতে পারে? তিনটে রাশি হতে পারে তৈরাসিক। তো এখানে ম্যাক্সিমাম তিনটে রাশি, বা এখানে রাশি বলতে তোমাদের বই যে টার্মটা ইউজ করা আছে বিষয়, তাই না? ওই তিনটি বিষয়ই থাকবে। ওকে, ম্যাক্সিমাম তিনটি বিষয় থাকবে এখানে। তো আজকে আমরা যেটা পড়বো, যে এই সম্পর্ক পড়ব, এবং তার সাথে সাথে আজকের ক্লাসে আমরা কোশ্চেন এবং অ্যানসারে দেখব যে দুটো রাশি দেওয়া থাকলে কি হয়, ঠিক আছে? কি পড়বো? দুটি রাশি और বিষয় যদি আমাদের দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে মানে কিরকম কোশ্চেন্স আসে, কিভাবে সলভ করি, সেগুলো দেখব। আর এর পরের ক্লাসে আমরা গিয়ে দেখব যে তিনটে রাশি হলে কি হবে, বা তিনটে বিষয় হলে কি হবে, ঠিক আছে? ওকে, তাহলে প্রথমেই আসা যাক সম্পর্কের কথায়। ওকে, চলো সম্পর্কটা আমরা পড়ি। সম্পর্কতে দেখতেই পাচ্ছ দুটো সম্পর্ক, একটা সরল, একটা হচ্ছে কি ব্যস্ত, দুটো সম্পর্ক রয়েছে, হ্যাঁ না? আচ্ছা, সরল সম্পর্ক কাকে বলে? বেসিক্যালি তুমি যদি নর্মালি ধরো ভাবো, সরল সম্পর্ক মানে কি, ধরো তুমি আর তোমার ফ্রেন্ড, ওকে, একটা নর্মাল এক্সাম্পলই না হয় আমরা দিই, তারপর সেটাকে ম্যাথমেটিক্যালি আমরা নিয়ে আসবো। ধরো তুমি আর তোমার ফ্রেন্ড দুজন আছো, তোমাদের দুজনের মধ্যে বন্ডিংটা ঠিক এরকম যে যদি তুমি বলো যে তুমি ডান দিকে যেতে চাও,
তোমার ফ্রেন্ড একদম চোখটা বন্ধ করে অন্ধবিশ্বাস করে তোমার সাথে কিন্তু ডান দিকেই যাবে। তুমি যদি বলো বাম দিকে যাচ্ছি, তোমার ফ্রেন্ড কিন্তু বাম দিকেই যাবে। তুমি যদি বলো হাতিকে যদি ঘোড়া বলো, তোমার বন্ধু যদি হাতিকে ঘোড়া বলে, ঠিক আছে, মানে যদি বলে ধরো সেক্ষেত্রে, বা তুমি যদি মানে কোনো একটা ঘটনাকে মিথ্যে বলছো, তোমার দেখে দেখে তোমার বন্ধু বলছে হ্যাঁ ওটা মিথ্যে, সেক্ষেত্রে কি হচ্ছে, তুমি যা করছো তোমার বন্ধু তাই করছে কিন্তু। অর্থাৎ তোমাদের মধ্যে বন্ডিংটা কিন্তু ভীষণ ভালো, এবং সেই বন্ডিংয়ে কোনো রকমের কোনো জটিলতা নেই, তাই তো? অর্থাৎ বন্ডিংটা কি রকমের বন্ডিং না, একদম সরল বন্ডিং, ঠিক আছে, বলে না একদম সোজা সাদা ছেলে মেয়ে এই ধরনের আর কি, এই রকমের গল্পটা, যে একদম সিধে সাদা, সিধে সাদা বলে, সোজা সাদা বলে না, সিধে সাদা বলে, ঠিক আছে, ব্যাপারটা এরকম। অর্থাৎ কি একদম পুরো সিম্পল, অর্থাৎ সরল। তো তোমার তোমার ফ্রেন্ডের মধ্যে কি সম্পর্ক রয়েছে, সরল সম্পর্ক রয়েছে, হ্যাঁ না, মানে কি এ হ্যাঁ বললে হ্যাঁ, ও না বললে না, এ ডান দিক বললে ডান দিক, এ বাম দিক বললে বাম দিক, লাইক দ্যাট, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে আমরা ম্যাথসে কিভাবে নিয়ে আসবো, ম্যাথসে কিভাবে নিয়ে আসবো, ম্যাথসে আচ্ছা কি ইউজ করলাম এখানে দেখো তো একবার, রাশি ইউজ করেছি তাই না, রাশি বা বিষয়। এবার রাশি বা বিষয় এই ঘটনাটা বলো, এই যে রাশি লিখলাম বা বিষয় লিখেছি, এক সেকেন্ড বেটা, এই যে রাশি বা বিষয় কথাটা আমি ইউজ করলাম তোমাদের কাছে, ঠিক আছে, ইউজ করেছি আমি। আমাকে বলো, যদি আমি রাশির ক্ষেত্রে এখানে বলতে চাই কি বলবো, দুটো রাশি থাকবে, দুটো রাশি কি কি হতে পারে, আচ্ছা আমরা কি জানি কি কি রাশি হবে, জানি না, তাই তো, এখনো পর্যন্ত কিন্তু জানি না। আচ্ছা তাহলে তুমি ধরে নাও, ধরে নাও কোনো একটা রাশির নাম দাও, যেরকম তোমার নাম ঠিক সেরকম একটা রাশির নাম দাও, নাম ভেবে নিয়েছো, নাম দিয়ে দিয়েছো, তোমরা তোমাদের নামেই থাকো, তোমরা যে যে নাম দিয়েছো, আমি একটা আলাদা নাম দিচ্ছি, আমি বীজগাণিতিক টার্মে তাদের নাম দিচ্ছি, কি বলতো, এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই, এই হচ্ছে দুই বন্ধু, ঠিক আছে, কে আছে, দুই বন্ধু, দুই বন্ধু কে কে বেটা, এক্স আর ওয়াই। আমি এক্স ওয়াই নিলাম, তুমি কিন্তু অন্য কিছু নিতে পারো, তুমি সীতা গীতা নিতে পারো, রাম শ্যাম নিতে পারো, যদু মধু নিতে পারো, যা খুশি নিতে পারো, ঠিক আছে, আমি এক্স আর ওয়াই নিলাম। এবার কি বললাম তোমাকে, এক্স যাচ্ছে ধরো ডান দিকে বা ওপরের দিকে, ওয়াই কি করবে, ওয়াইও যদি ওপরের দিকেই যায়, ওয়াইও ওপরের দিকে, ঠিক আছে, একজন ওপরের দিকে যাচ্ছে তো আরো একজন ওপরের দিকেই যাচ্ছে। এবার ধরো এক্স কোনো উপায় নিজের দিকে যাচ্ছে, মানে কি ওর পড়াশোনা অধঃপতন হচ্ছে, ও কোনো রকমের কোনো এইসব লেকচার দেখছে না, ওর অধঃপতন হচ্ছে, ঠিক আছে, ওয়াইও কি করছে, লেকচার দেখছে না, ওরও অধঃপতন হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এটাকে আমরা আরো একটা ওয়েতে বলতে পারি বেটা, যে এই যে এক্সটাকে ওপরের দিকে লিখলাম, কি বললাম, এক্সটা যদি ওপরের দিকে যায়, ওপরের দিকে যায় ইন দ্য সেন্স ম্যাথমেটিক্সে, যে এক্স এর ভ্যালুটা যদি বাড়ে, যদি এক্স এর ভ্যালুটা বাড়ে, মানে ধরো এক্স খুব ভালো পড়াশুনো করলো, তাহলে ওয়াইও খুব ভালো পড়াশুনো করবে। এবার এক্স এর খুব নামডাক হলো, তাহলে কি হবে, ওয়াই এরও খুব নামডাক হবে, দুজনেই খুব ভালো পড়াশুনো করেছে, দুজনেই ধরো খুব ভালো রেজাল্ট করেছে, খুব নামডাক হবে। অর্থাৎ দুজনেরই দেখো সমহারে কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, হ্যাঁ, মানে ওদের ওদের লেভেলটা কিন্তু বাড়ছে। আর এই নিচের দিকে করেছে কি বললাম, অধঃপতন হচ্ছে বা ডাউনের দিকে যাচ্ছে, মানে কি ওদের কিন্তু মানে যা আছে তার কিন্তু হ্রাস ঘটছে, যা ভ্যালু আছে সেটা কিন্তু কমে কমে আসছে, তাই না। অর্থাৎ এখানে দুটো টার্ম কিন্তু আমরা বলতে পারি, এরকম অধঃপতন কথা তো আর আমি এখানে লিখতে পারি না, বলো লিখতে পারি কি, কেউ লিখতে পারে না। হ্যাঁ আমরা এখানে বলতে পারি বৃদ্ধি আর হ্রাস, একটা কি হচ্ছে, একটা ওর বৃদ্ধি পাচ্ছে আর একটা হ্রাস, বা বলতে পারো যে বাড়ছে আর একটা কমছে, বা দুটোই বাড়ছে কমছে, এই ধরনের কথাগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা কি কি কথা ইউজ করতে পারি আমরা একবার লিখি, কি কি বলবো বেটা, এক হচ্ছে বাড়ছে আর কমছে, এই টার্মটা ইউজ করব, অথবা বেটা বৃদ্ধি, বাড়ছে মানে বৃদ্ধি,
আর কমছে মানে হ্রাস হচ্ছে, বৃদ্ধি আর হ্রাস, এগুলো ইউজ করতে পারবো। কেমন? এবার এখানে আসো। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এক্স যখন বাড়ছে মানে কি এক্স এর মান বাড়লে ওয়াই এর মান কি হচ্ছে বেটা, দেখো বাড়ছে, তাই না? বাড়লে ওয়াই এর মান বাড়ছে, ঠিক। আবার এক্স এর মান যদি কমে, এক্স এর মান কমলে, কমলে মানে বেটা হ্রাস পেলে, আর বাড়লে মানে বৃদ্ধি পেলে। কমলে ওয়াই এর মানটাও কি হচ্ছে বেটা, কমছে। যদি এই ধরনের সিচুয়েশন তুমি দেখতে পাও, এই ধরনের সিচুয়েশন, তখন এটাকে কি বলা হয়, কি বলা হয় তখন এটাকে? তখন বলা হয় আচ্ছা এই দুজন মানে এক্স আর ওয়াই এরা সরল সম্পর্কে রয়েছে, মানে সীতা আর গীতা সরল সম্পর্কে রয়েছে, রাম এবং শ্যাম সরল সম্পর্কে রয়েছে, যদু এবং মধু সরল সম্পর্কে রয়েছে, ঠিক আছে? এটার মানেটা হচ্ছে কি, দিস ইমপ্লাইজ, এটা কি ইমপ্লাই করছে বেটা, যে এক্স কমা ওয়াই কিসে রয়েছে, সরল সম্পর্কে রয়েছে। ওকে, হলো, সরল সম্পর্ক বোঝা গেল। আচ্ছা সরলটা যদি বুঝে যাও নিজেই কিন্তু ব্যস্তটা বলতে পারবে। ব্যস্ত মানে আরো একটা নাম আছে ওর, জানো, ব্যস্ত বা বিপরীত। আচ্ছা এটা বারবার পড়ে গেছে না আমার, আচ্ছা ব্যস্ত বা বিপরীত, তাই তো? বিপরীত মানে বুঝতে পারছো, অপোজিট। রাম এবং শ্যাম দুজনে কিন্তু একে অপরের পুরো অপোজিট, পুরো বিপরীত। মানে একজন যদি উত্তরের দিকে যায় একজন যাবে দক্ষিণের দিকে। সীতা আর গীতা অপোজিট কিন্তু পুরো। একজন যদি বলে এটা সত্যি, অপরজন বলবে না ওটা মিথ্যে, হ্যাঁ না? যদি বলে যে সূর্য পূর্ব দিকে ওঠে, এ বলবে না সূর্য পশ্চিম দিকে ওঠে, এই ধরনের, ঠিক আছে? অর্থাৎ পুরো দুজনে কিনা উল্টো। যদি উল্টো হয় তাহলে আমাকে একটা কথা বলো, আমি আবার সীতা আর গীতাকে এখানে লিখছি, এটা এক্স হচ্ছে সীতা, ওয়াই হচ্ছে গীতা, বা রাম শ্যাম যদু মধু, যে যেটা যার মানে যে পেয়ারটা পছন্দ, যে নামটা পছন্দ সে নামটাই দিয়ে দাও। আচ্ছা নিজেরা যদি কোনো নাম দিয়েছো সেটাও দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা কি বলছি, এক্স এবং ওয়াই। এবার ধরো এক্স এর মান কি হচ্ছে বললাম, বাড়ছে, তাই না? মানে এক্স একটা কথা বললো, ওয়াই কিন্তু ঠিক তার বিপরীত কথা বলবে। মানে এক্স এর মান যদি বাড়তে থাকে ওয়াই এর মান তখন কমবে। আচ্ছা আর এক্স এর মান যদি কমে আর ওয়াই এর মান তখন কি হবে, বাড়বে। আমরা এই যে বাড়ছে কমছে এইগুলো এই তীর চিহ্ন দ্বারাই ডিনোট করে থাকি। এইভাবে যদি মনে রাখো তুমি খুব ইজিলি মনে রাখতে পারবে, ঠিক আছে? এই তীর চিহ্ন দিয়ে মনে রাখলে এত এইরকম এত লিখে লিখে পসিবল নয় মেরি জান। তার জন্যই আমরা কি পাচ্ছি, এই যে এটা পাচ্ছি, এই সম্পর্কটা। এই সম্পর্কটা মানে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, যেটা আমি ভাষায় মুখে এখানে লিখলাম সেটাই দেওয়া আছে। এক্সটা বাড়লে ওয়াইটাও বাড়ছে, এক্সটা কমলে এটাও কমছে। এখানে দেখো এক্স এর পাশে কি আছে, বাড়ছে, তখন ওয়াই এর পাশে কি আছে, কমছে। আবার এই বাড়ছের পাশে কি আছে, কমছে। এখানে কমছের পাশে কি আছে, যে বাড়ছে, এটা রাইট। তাহলে এখানে পুরো একটা দেখো বিপরীত জিনিস আমরা খুঁজে পাচ্ছি। তাহলে এই সম্পর্কটাকে কি বলা হয় না, বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক আমরা বলে থাকি। তাহলে ব্যস্ত সম্পর্কতে আমরা বেসিক্যালি কি পেলাম, আমরা একটু লিখে ফেলি, তাই না? একটু লিখে নিই, কি পাচ্ছি বেটা, যে এক্স এর মান, আচ্ছা এখানে বৃদ্ধি পেলে লিখছি, বৃদ্ধি পেলে ওয়াই এর মান হ্রাস পাবে। একটা বৃদ্ধি হলে একটা হ্রাস, অপোজিট কথাটাই আছে না, বিপরীত বা ব্যস্ত। ব্যস্ত মানে উল্টোটা, এ যা বলবে এটার উল্টোটা হবে। বা ধরো ওয়াই এর মান কোনো উপায়ে হ্রাস হচ্ছে, তো হ্রাস পেলে, সরি এখানে 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 এক্সটা হবে, তাই না? এক্স এর মান হ্রাস হচ্ছে, ওয়াই এর মান কি হবে তখন, বৃদ্ধি পেয়ে যাবে, উল্টোটা হচ্ছে।
ওকে বেটা? সো এটা আমরা কি পেলাম, এখান থেকে আমরা কি বলতে পারবো, বা ধরো এখান থেকে এই দুটো জায়গা থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি, আমরা এই কনক্লুশনে আসতে পারি যে এক্স এবং ওয়াই কি সম্পর্কে রয়েছে, ব্যস্ত সম্পর্কে রয়েছে। ওকে, ব্যস্ত সম্পর্কে রয়েছে। কে কোন সম্পর্কে রয়েছে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? ব্যাস দেখো পেলাম তাহলে সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, এটাই আমার দরকার ছিল। ডান। এবার আসছে সেকেন্ডে একটা জিনিস, চলো একটা মজার খেলা খেলবো। এসো, এই যে আমি এক্স ওয়াই কে বারবার বললাম সীতা গীতা, রাম শ্যাম, যদু মধু, আর তোমরাও আলাদা আলাদা কোনো অবশ্যই নাম দিয়েছো। আচ্ছা, এখন যদি আমি এই ধরনের পার্টিকুলারলি এরকম বলি, ধরো যে চলো সীতা আর গীতাকে একটা কাজ দেওয়া হয়েছে, ঠিক আছে? কাজটা এরকম, ওদেরকে বলা হচ্ছে যে তোমার যে বাড়ি আছে, ঠিক আছে, তোমার বাড়িতে সীতা গীতা দুজন আছে, ঠিক আছে? একজনকে বলা হলো, বড় করে কোথাও দুজন আছে, ধরো সীতাকে বলল বাড়িতে প্রচুর বাসন রয়েছে বেসিনে, মানে যেগুলো ওয়াশ করতে হবে, ঠিক আছে? এখানে কি থাকছে, সীতা আর গীতা দুজন আছে, সীতা আর গীতা আছে। এবার তোমাকে বলছে যে সীতা প্রচুর বাসন আছে, বলবে শুধু কি মেয়েদেরকে বাসনই মাজাবেন? আরে না রে বাবা, দাঁড়া না, মেয়েদেরকে পেরেও চড়াবো, চাপ নিচ্ছিস কেন? কিন্তু সবই তো করতে হবে আমাদের, বল। বাসনের সংখ্যা, বাসনের সংখ্যা নয়, সরি, বাসনের সংখ্যা নয়, বাসন একটা পার্টিকুলার আছে। তো ধর একজনের দুজনের মধ্যে যে কোনো একজন যদি এগুলো ওয়াশ করতে স্টার্ট করে, যে কোনো একজন যদি স্টার্ট করে, তার সময় কত লাগে জানিস? সময় লাগে 1 ঘন্টা। সময়টা কিসে থাকছে বেটা? ঘন্টাতে। তো আমি এখানে লিখে দিচ্ছি 1 ঘন্টা। একজন, সীতা গীতা দুজনের মধ্যে যে কোনো একজন। তা তোকে জিজ্ঞেস করছে, আচ্ছা দুজন মিলে যদি পরিষ্কার করতে শুরু করে, তাহলে সময়টা বেশি লাগবে না কম লাগবে? সময়টা বেশি না কম? সময়টা কত হবে এখানে? সময় বেশি লাগবে নাকি কম লাগবে? বাস, কত সময় লাগবে বেটা, এটা আমার কোশ্চেন নয়। আমার কোশ্চেনটা কি না, সময় বেশি লাগবে নাকি কম লাগবে? অবভিয়াসলি আমার কাছে এতগুলো বাসন আছে, এবার আমি যদি একা মাজতে শুরু করি, এখানে আমি কি করছি, আমি এখানে ইয়ে করছি, তাই না? তাহলে এখানটা ধর আমি দিয়ে দিচ্ছি লোক সংখ্যা। কি দিচ্ছি বেটা? লোক সংখ্যা, মানে জনসংখ্যা আর কি, লোক সংখ্যা বা জনসংখ্যা যেটাই হোক। তাহলে একজন, ওই যে বলছি না একজন করছে, এই জন্য জনসংখ্যা দিয়ে দিলাম। তাহলে দেখ, একজন যদি 1 ঘন্টা সময় লাগায়, ঠিক অতগুলো বাসনই আমার সাথে যদি আরো একজন কেউ হেল্প করতে আসে, অবভিয়াসলি তাড়াতাড়ি হবে, তাই না? অবভিয়াসলি তাড়াতাড়ি হবে। তাহলে যদি হ্যাঁ কোনো কাঁচের বাসন না থাকে, আর যদি না ভেঙে যায়, যদি ভেঙে যায় বাস इन लोगों के मम्मी आके इतना पिटाई करेगी कि पूछो मत, टाइम ज्यादा लग जाएगा। তো ওইসব বাদ দিয়ে যদি আমি বলি যে সিম্পল, ওরা কিছু ভাঙাভাঙি করলো না, সব পরিষ্কার করে দিচ্ছে, তার দুজনে অবভিয়াসলি কত সময় লাগবে? কম সময় লাগবে। কত সময় লাগবে বেটা? অবভিয়াসলি কম সময় লাগবে, রাইট? সময়টা কম লাগবে। আমি জিজ্ঞেস করছি না অ্যাগেইন বেটা যে কত সময় লাগবে। তাহলে আমি এটাতে কি বোঝাতে চাইলাম তোমাকে? এই পাশে দেখো, এটা কম সময় লাগছে মানে 1 ঘন্টার কম, তাই তো? এখানে লোক সংখ্যাটা কি হয়েছে বেটা? 1-এর থেকে 2 হয়েছে। এটা লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? ডেফিনেটলি বৃদ্ধি পেয়েছে, তাই না? কি হচ্ছে, লোক সংখ্যা এখানে কিন্তু বৃদ্ধি পেল। সময় যখন এখান থেকে এখানে আসছি, তখন সময়টা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে, হ্যাঁ না? কমছে। লোক সংখ্যা যখনই বাড়ছে তখন সময়টা কমছে, মানে লোক সংখ্যা যদি ওই এক্স হয় ধরো, আর সময়টা যদি ওয়াই হয়, আমরা দেখতে পাচ্ছি এক্সটা যখন বাড়ছে ওয়াইটা তখন কমছে।
আমরা এখান থেকে কি কনক্লুশনে আসছি বেটা, এক্সটা যখন বাড়ছে ওয়াইটা তখন কি হচ্ছে, কমছে। অর্থাৎ এক্স আর ওয়াই এর মধ্যে কি ধরনের সম্পর্ক আমাকে কি আর বলতে হবে? আই হোপ হবে না। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কি না, ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখে ফেলো এখানে, দেয়ারফর এক্স কমা ওয়াই এর মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। ঠিক আছে, ওকে, ব্যস্ত সম্পর্ক রয়েছে। আচ্ছা, ব্যস্ত সম্পর্ক থাকলো মানে কি পেলাম, দেখো লোক সংখ্যার সাথে সময়ের মানে যেটা রিলেশন কি পাচ্ছি তাহলে বেটা, লোক সংখ্যার সাথে, এই যে লোক সংখ্যা যেগুলো আছে, লোক সংখ্যার সাথে, লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক কি, ব্যস্ত। হ্যাঁ না বেটা, পেলে? পেলাম। তো এটা বেসিক্যালি হচ্ছে তোমাকে নিজের হচ্ছে বুদ্ধির পরীক্ষা, খানিকটা খানিকটা বুদ্ধির পরীক্ষা। ঠিক আছে, যে তোমাকে বলতে হবে যে এখানে বেশি জন লোক আসছে, তাহলে আমি কি তাড়াতাড়ি কাজটা করতে পারবো নাকি আমার টাইম লাগবে, এটা কিন্তু তোমাকে নিজেকে বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা যেরকম ধরো আমি আরেকটা সেকেন্ড তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি। এই ধরো একটা বাগান আছে, ঠিক আছে, এটা কি বেটা, বাগান। ওকে, চলো বাগানটাকে আমি একটু বানিয়ে দিই। তাহলে এই একটা বাগান আছে, বাগানটাতে ধরো পুরো একদম আমার সবুজে ভর্তি, যেরকম দেখতে পাচ্ছ তুমি, এটা কি আমার কাছে, এটা হচ্ছে বাগান। বাগান ভর্তি আমার ফুলের গাছ। ঠিক আছে, বাগান ভর্তি কি, ফুলের গাছ, ফুলের গাছ, সরি গাছ নয়, ফুলের গাছ। এবার ধরো আমার কাছে একজন মালি আছে। এবার একজন মালি কে যদি আমি বলি যে তুমি পুরোটা জুড়ে কি করো, এই যে ফুলের গাছ রয়েছে সেখানে তুমি জল দাও, বললাম আমি, কাকে বললাম, একজন মালিকে। ঠিক আছে, মালি কতগুলো আছে, মালি কতগুলো আছে বেটা, একজন। ও ধরো দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, দিতে দিতে ওর পুরো এই বড় বাগানটা দিতে ওর 3 ঘন্টা সময় লেগে গেল। আবারও সে সময়েই আসছি আমি, কত লাগছে বেটা, 3 ঘন্টা, 3 আওয়ার্স। ওকে, এবার আমি কি করলাম, এবার আমি কি করছি, একজন আছে, আমি এখানে 3 জন করে দিচ্ছি। যে চলো এই ভর দুপুর বেলা, গ্রীষ্মের দুপুর, হ্যাঁ, যতই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে না কেন, প্রচুর গরম রয়েছে, তো এত গরমের মধ্যে তোমাকে এত বড় বাগান কিন্তু একা জল দিতে হবে না গাছে, আমি আরো 2 জনকে দিচ্ছি। আমি আরো 2 জনকে দিলাম, মানে কি হলো বলো, আরো একজন অ্যাড হলো, রাইট? আরো একজন যদি অ্যাড হয়ে যায় তাহলে সময়টা 3 ঘন্টার চেয়ে বেশি লাগবে না কম লাগবে? অবভিয়াসলি কম লাগবে, কারণ আমি ওর হেল্প করতে চাইছি। আগে 3 ঘন্টা লাগছিল, এখন কম লাগবে। এখন কি হবে, 3 ঘন্টার থেকে সময় কম লাগবে, সময় কম। আর এদিকে দেখো এটা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তো তুমি যেখানেই যাও, এখানে লোক সংখ্যার সময়, সব সময় লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্কটা ব্যস্তই থাকে, হ্যাঁ না, কি থাকে, ব্যস্ত থাকে। এবার আরেকটা এক্সাম্পল শোনো, এটাকে যদি আমি এক্সাম্পল 1 বলি, এটাকে আমি এক্সাম্পল 2 বলছি, আর একটা এক্সাম্পল দিচ্ছি। আপাতত একটা লাস্ট এক্সাম্পল দিয়ে আমি পরের তোমাদের অঙ্কে যাব। ঠিক আছে, সেখানে তো আমরা অনেকগুলো পাবো, অনেক এক্সাম্পল পাবো। দেখো 3 নম্বর এক্সাম্পল কি হবে,
ধরো তোমরা কোনো জায়গায় 10 জন আছো, জনসংখ্যা, জন বা জনসংখ্যা, ওকে, জনসংখ্যায় লিখে দিই। তোমাদের স্কুলে একটা গ্রুপ হয়েছে, 10 জনের গ্রুপ স্কুলের। স্কুলে তো 10 জনের গ্রুপ খুব একটা মানে বড় ব্যাপার নয়, হতেই থাকে 10 জনের গ্রুপ, হ্যাঁ না, 10 জন কি 5-6 জনের গ্রুপ হতেই থাকে, আমি 10 জনই ধরলাম। তো তোমরা তোমাদের মতন গ্রুপ করে নাও। এবার তোমাদের একটা কাজ দেওয়া হয়েছে, কাজটা কি? কাজটা হচ্ছে তোমাদের ধরো কিছু মাটির জিনিস বানাতে হবে, ঠিক আছে, মানে কি কিছু জিনিস বানাতে হবে। এবার ধরো তোমাদের এরকম একটা কর্মশিক্ষাতে দিয়েছে, যদিও দেয় না এই ধরনের জিনিসপত্র, তাও ধরে নাও অ্যাজিউম, আমরা ম্যাথসে সব কিছু ধরে নিই, তাই ধরে নাও যে কোনো কিছু একটা বানাতে দিয়েছে, তাতে মাটির কলসি হতে পারে বা ছোট ছোট সেই যে ঘরগুলো হয় সেইগুলো বানাতে দিয়েছে, কর্মশিক্ষায় দেয় না এগুলো বানাতে, সেগুলো ধরো দিয়েছে বানাতে, ঠিক আছে, ওকে। আমি মনে করলাম যে তোমাদের 10 জনকে দিয়েছে, বলেছে 10 দিনের মাথায় দেখি তোমরা কতগুলো কলসি বানাতে পারো, মাটির কলসি। তাতে যদি একদম ছোট্ট বাচ্চা কলসি হয় তাতেও কোনো অসুবিধে নেই, মাটির ছোট্ট কলসি বানিয়ে নিয়ে আসো, আমার কর্মশিক্ষায় তুমি দেখাও, একদম গিয়ে কুমোর পাড়ায় গিয়ে বানাতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আচ্ছা, কত দিনে বলছি? 10 দিনে। ধরো 10 দিনে তোমরা 10 জন আছো, তোমরা সাপোজ 30টা বানাতে পারছো, ঠিক আছে। তাহলে 10 জনের জায়গায় যদি তোমাদেরকে আমি 15 জন করে দিই, তাহলে ওই একই সময়, সময় কত দিয়েছিলাম? 10 দিন দিয়েছিলাম, রাইট? তাহলে আমি যদি বলি ওই 10 দিনেই কতগুলো কলসি তৈরি হবে তুমি বলো, আমাকে জানাও, হ্যাঁ না? তার এখানে কি হয়েছে দেখো, জনসংখ্যা এখান থেকে এখানে এসেছে মানে বৃদ্ধি হয়েছে, হ্যাঁ না, বৃদ্ধি হয়েছে। বৃদ্ধি মানে বেটা প্লাস লিখতে পারি আমরা, হ্যাঁ না, বাড়ছে মানে প্লাস, কমছে মানে মাইনাস, এইভাবে আমরা দিতে পারি, শুধুমাত্র নিজেদের বোঝার জন্য, কোনো পরীক্ষাতে নয়। তাহলে দেখো জনসংখ্যাটা বাড়লো, এবার নিজের মাথা লাগাও, তোমরা 10 জন 10 দিনে যদি 30টা বানাতে পারো, যদি 15 জন থাকো আরো ওই সেম টাইমে বেশি বানাতে পারবে নিশ্চয়ই, কারণ এক্সট্রা 5 জন অ্যাড হচ্ছে, ওই 5 জনও তো কলসি বানাবে, তাই না? তাহলে 30টা থেকে কি হবে? বেশি কলসি হবে, 30টা থেকে কলসি কি হবে? বেশি তৈরি হবে, বেশি হবে। অর্থাৎ দেখো এটাও বৃদ্ধি পেল, আবার এটাও 30টার থেকে বাড়ছে মানে বৃদ্ধি পাচ্ছে, দুটোই কি হচ্ছে বেটা? বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে সম্পর্কটা কি রকমের? সরল সম্পর্ক। এক্ষেত্রে এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে জনসংখ্যা বা লোক সংখ্যা, আমি কি লিখবো বেটা? লোক সংখ্যার সঙ্গে কলসি তৈরির বা কলসির সংখ্যার সম্পর্ক কি না সরল? হলো, বাস এইটুকু তুমি যদি বুঝে যাও, আমার কিন্তু আপাতত ভাবে কাজ আমি বলতে পারি তোমাদেরকে নিয়ে করিয়ে নেব, ঠিক আছে? এটা বুঝতে পারলে বাকি কাজটা আমি কিন্তু করিয়ে নেব। আচ্ছা, এবার আরেকটা ছোট্ট জিনিস তোমাদের বলি, বলবে যে আর কত কত ছোট্ট জিনিস বলবেন, আছে আছে, একটাই ছোট্ট জিনিস বলবো, সেটা হচ্ছে বেটা অনুপাত, হ্যাঁ না, অনুপাত। অনুপাতের একদম ডিটেলসে গিয়ে পড়ার এখন কোনো দরকার নেই, এখন আমি বলছি না, যখন আছে তখন আমরা পড়বো, ঠিক আছে, যখন আছে আমরা পড়ে নেব, বাট একদম মিনিমাম আমার কি দরকার অনুপাত পড়তে গিয়ে? অনুপাত হচ্ছে অ্যাগেন দুটো রাশি থাকবে, তাদের মধ্যে একটা সম্পর্ক, কি রকমের সম্পর্ক আবার এটা? এই সম্পর্ক কিন্তু সরল বা ব্যস্ত নয়, এখানে হয় যে কে কার কত গুণ, কে কার থেকে কতটা বড়, বুঝতে পারছো? মানে ধরো এখানেও আমার ওই রকম এক্স আর ওয়াই আছে,
ঠিক আছে, আমি বলছি একটা সম্পর্ক দিচ্ছি, আমি বলছি কি সম্পর্কটা, না এক্স ওয়াই এর দ্বিগুণ, এটা বলছি। এটা মানে কি, এক্স ইকাল টু বেটা 2y, হ্যাঁ না, y এর দ্বিগুণ। আমি আরো একটা সম্পর্ক লিখছি যে এক্স ওয়াই এর 2/3 অংশ, এরকম লিখছি। তার মানে কি, না এক্সটা হবে ওয়াই এর, এর আছে মানেই বেটা মাঝখানে গুণ হবে, রাইট? সো ওয়াই ইন্টু গুণ কি হবে, না যে অংশটা বলে দেওয়া থাকবে সেটা, মানে ইন্টু 2/3। ঠিক আছে, এবার দুটোই দেখো আমরা একটা সমীকরণ পেয়েছি। তো এখানে বেটা y কে x এর নিচে নিয়ে আসতে পারি? আনতে পারি, পারি তো। এই ছোট্ট ইকুয়েশনটা পড়েছো, নিয়ে এলাম, ইকুয়াল টু কি হলো বেটা 2। আচ্ছা, নিচে তো কিছু নেই এর, হ্যাঁ না, নিচে কিছু নেই মানে এখানে 1 লিখতে পারি, 1 লিখতে পারি, কখনোই এখানে 0 হবে না, এখানে কেউ 0 লিখবে না। হর, এটা কি দাঁড়াচ্ছে, লব বাই হর একটা ফরম্যাট দাঁড়াচ্ছে না, হ্যাঁ, আর এই হরটাতে কখনোই কিন্তু 0 বসবে না, এটা পুরো মাথায় বসিয়ে নাও যে হরে কখনোই 0 হবে না। ঠিক আছে, হরে 0 যদি হয়ে যায় ইন এনি কেস, তাহলে জানবে সেটা কোনো ভ্যালিডিটি নেই, সেটা একটা অসংজ্ঞাত বা ইনফিনিটি। কেন ইনফিনিটি, কেন কি, ফার্দার জানতে পারবে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তুমি এক্স বাই ওয়াইটা পেলে, এখানে বার করো তো বেটা, এই ওয়াই কে নিয়ে যাও ডান দিকে, সরি লেফট হ্যান্ড সাইডে, মানে বাম দিকে। এবার এখানে গুণফলে আছে, যদি বাম দিকে যায় কি হবে, না এক্স বাই ওয়াই, রাইট, ইকুয়াল টু 2/3। এবার জানিস বেটা আমি অনেকবার বলেছি, ওফ তোদেরকে বলিনি তাই তো, ক্লাস 8 তোদেরকে আবার বলা দরকার। কি বলতো, এই যে আমি বললাম ডান দিক থেকে বাম দিকে নিয়ে গেলাম, বাম দিক থেকে ডান দিকে নিয়ে এলাম, বেসিক্যালি এই ধরনের কোনো ঘটনা ঘটে না ইকুয়েশনে। তাহলে কি ঘটে দেখো, এই যে আছে না এক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু 2/3 আছে, আমি কি করলাম ওয়াই কে সাথে সাথে এখানে যখনই আমরা সাইড চেঞ্জ করব, মানে ইকুয়েশনের সাইডগুলো চেঞ্জ করব, তখন আমি যদি ডান দিকে থাকে গুণফল, বাম দিকে চলে এলে সেটা ভাগফলে হবে, বা বাম দিকে যদি গুণফলে থাকে ডান দিকে এলে ভাগফল হবে, বা যদি যোগফলে থাকে বিয়োগফল, বিয়োগফল থাকলে যোগফল। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা করি, এগুলো আমাদের শর্টকাট প্রসেস। অরিজিনাল প্রসেসটা কি, অরিজিনাল প্রসেস হচ্ছে যে এই দুটো সাইডকে, এটা কি বেটা লেফট হ্যান্ড সাইড, এটা কি বেটা রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ ডান পক্ষ, বাম পক্ষ ডান পক্ষ দুটোতেই তোমাকে y দিয়ে ভাগ করতে হবে। কি করতে হবে, y দিয়ে ভাগ, লেখানো করো, ওপরটায় আছে y ইন্টু 2/3, একে y দিয়ে ভাগ করলাম, ভাগ করার ফলে দেখো কি পেলাম, এই y ক্যান্সেল হয়ে গেল, কি থাকলো, না x বাই ওয়াই ইকুয়াল টু 2/3 থাকলো। এটা তো এটা হচ্ছে প্রসেস, এটারই আমরা শর্টকাট নিয়ে এসেছি এখানে। তো আমরা তো আর ওইভাবে প্রত্যেকবার ভাগ করে করে দেখবো না, এই যে লাইনটা আছে, এই যে লাইনটা লিখেছি এখানে, এই লাইনটা বেটা টোটালি স্কিপ হবে। ঠিক আছে, দিস লাইন শুড বি স্কিপড, এটা স্কিপ করবে। ডিরেক্টলি আমরা এখান থেকে আসবো কোথায়, এই লাইনে, বোঝা গেল? তো সেই করে আমরা দুটোতে পেয়েছি। দেখো এই যে দিস বাই দিস, এবার এখানে তুমি দেখবে কোনো কাটাকুটি হচ্ছে, কোনো কাটাকুটি হচ্ছে না। যদি কাটাকুটি না হয় তার মানে একদম এক্স বাই ওয়াই এটা একদম ওর লিস্ট ফর্মে আছে, ঠিক, কোনো কিন্তু কাটাকুটি হচ্ছে না, আর কাটাকুটি হচ্ছে না। তো এর পরের লাইনটা এই যে ডিভাইডেড বাই আছে, একে আমরা লিখতে পারবো জানো এক্স রেশিও ওয়াই, এই যে এটাকে বলতে পারবো কি এক্স আর ওয়াই এর, এই লাইনটার মানেটাই হচ্ছে এক্স আর ওয়াই এর অনুপাত, বা এক্স বাই ওয়াই মানে এক্স আর ওয়াই এর ভাগফল হিসেবেও যেটা আমরা ট্রিট করছি সেটাই কি দাঁড়াচ্ছে, অনুপাত। সেই অনুপাতটা কত বেটা, এখানেও আমরা অনুপাতে সাইন দেবো 2:1।
2 আর 1-এর অনুপাতের সাথে সমান, যেটাকে এই যে সাইনটা দেখতে পাচ্ছ এটাকে ইজ টু বলা হয়, ঠিক আছে, x:y, ঠিক আছে। আর এটাই হচ্ছে অনুপাত, এটাই অনুপাতের চিহ্ন। যেরকম ইকুয়াল টু চিহ্ন এটা, হ্যাঁ না, নট ইকুয়াল টু, এটা ইকুয়াল টু চিহ্ন, এটা নট ইকুয়াল টু চিহ্ন, এটা প্যারালালের সাইন আমরা আগে দেখেছি, হ্যাঁ না। তো ঠিক সেরকম এটা হচ্ছে কিসের, রেশিও। সর্বসমতা যখন পড়েছি তখন আমরা এটা দেখেছি যে এটা সর্বসম, রাইট। তাহলে এখানেও আমরা কি পাবো, এক্স আর ওয়াই এর রেশিও, এক্স রেশিও ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি বেটা 2:3। উল্টোটাও কিন্তু বলতে পারছো, x:y মানে কি বেটা, এই যে এটা, আবার এই ওপরেরটা মানেই এটা, অর্থাৎ দুটো দিয়ে আমরা যেতে পারি। এটা দেওয়া থাকলে এটা বলতে পারি, এটা দেওয়া থাকলে এটা ঘুরিয়ে বলতে পারি, ঠিক আছে। মনে থাকবে এটা সব সময়, একদম ক্লিয়ার, লিখে নাও। এটার জন্য ইন জেনারেল আমি একটু লিখে দিচ্ছি। ইন জেনারেলকে বোঝায় কি বেটা, না সাধারণভাবে। তাহলে লিখে নাও সাধারণভাবে, ইন ব্র্যাকেট ইন জেনারেল আমরা কি বলবো, x/y ইকুয়াল টু, যেটা বেটা যদি a/b হয়, এখান থেকে আমরা বলতে পারি x:y ইকুয়াল টু বেটা a:b। এবং উল্টোটা, যদি x:y ইকুয়াল টু a:b পাও, সেখানে লিখতে পারবে x/y ইকুয়াল টু a/b। এটা আমাদের কোনো থিওরির পার্ট নয় মেরিজান। তাহলে আমি কেন করালাম, কারণ এটা যদি করিস তাহলে আমরা যে প্রবলেমসগুলো করব, যে কোয়েশ্চেন্সগুলো সলভ করব, সেখানে কিন্তু খুব কাজে লাগবে। সেখানে আমাদের কোনো রকমভাবে মনে রাখার দরকার হবে না যে এটা দিস বাই দিস হয়, এটা দিস বাই দিস হয়, কিচ্ছু দরকার পড়বে না, ঠিক আছে। ওকে, এটা তাহলে আমাদের কখন কাজে লাগবে, লিখে নাও, যখন প্রবলেম সলভ করব তখন কাজে লাগিবে। ওকে, চলো তাহলে এবার প্রবলেম দেখাই যাক। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। এই যে ফ্রক তৈরি করছেন, মেন ধরে নিলাম ফ্রক তৈরি করছেন। একই রকম 12টি জামা তৈরি করতে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে, তৈরাসিক পদ্ধতিতে হিসেব করে দেখি। যাই হোক, সেটা আর আমার কাছে নেই যে তৈরাসিক পদ্ধতিতে হিসেব করে দেখিটা, তো বাস কত কিনে দিতে হবে এখানেই আমরা শেষ করতে পারি, ঠিক আছে। এত হিসেব করে যখন তোমরা পরীক্ষাতে কোশ্চেনটা পাবে তখন অবভিয়াসলি থাকবে যে তৈরাসিক পদ্ধতির সাহায্যে করো। বাট এখানে আমি তৈরাসিক পদ্ধতির সাহায্যে করো কথাটা লিখছি না, কারণ চ্যাপ্টারের নামই বেটা তৈরাসিক, তাই না, তাই আর লিখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এবার এসো, ভেঙ্কট মামা কি করছে, 20 মিটার ছিট কাপড়ে একই মাপে 4টি জামা তৈরি করেছে। এই মাপের এই ছিট দিয়ে, ঠিক আছে, 4টি জামা তৈরি করছে। তো 4টি জামা তৈরি করতে কত মিটার ছিট কাপড় দরকার হচ্ছে, আমরা ঐকিক নিয়ম পড়েছি, ঐকিক নিয়মের সাহায্যও করা যায়। কিন্তু বেটা ওই যে বললাম, যখনই আমাদের কাছে সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্কের ব্যাপার চলে আসে না, ঠিক তখনই একটু গোলমেলে হয়ে যায়। সেই কারণেই দেখো কিভাবে করবে, কিভাবে করব আমরা, এখানে লিখবে কি কি আছে, এখানে দেখবে কি কি প্যারামিটারস আছে, মানে কি কি ইউনিট আছে এখানে, সীতা গীতা কে, হ্যাঁ না, সেটা আমরা প্রথমে আগে ফাইন্ড আউট করব, বা বিষয়টাই কি কি এখানে। এখানে দুটো বিষয় ফেমাস, কি, আচ্ছা বিষয়গুলো কি করে বুঝবো, বিষয়টা আমি বুঝবো যে আমি দেখবো যে এখানে কি কি দেওয়া আছে, ছিট কাপড় দেওয়া আছে নাকি মানে এখানে যেরকম দেখো ছিট কাপড় দেওয়া আছে, তার একটা মেজারমেন্ট দেওয়া আছে, এখানেও জামার সংখ্যা দেওয়া আছে, বুঝতে পারছো। তো এইগুলোই হবে আমার কাছে প্রথম বিষয়। তাহলে কি কি পাচ্ছি দেখো, এক হচ্ছে ছিট কাপড়, বা ছিট কাপড়ের
পরিমাপ লিখে দিচ্ছি ডিরেক্টলি। আচ্ছা, ব্র্যাকেটে ইউনিট গুলো দেবে কিসে আছে বেটা? মিটারে। সো মিটার লিখলে, এখানে একটা ছক করলাম। আচ্ছা, আর একটা ছক কিসের হবে? 4টি জামা কিনে দিতে হবে, তাই তো? ও সরি, জামার সংখ্যা। আচ্ছা, ছিট কাপড়টা তাহলে যেটা বার করতে হবে লাস্টে, দেখো দিয়েছে কত মিটার ছিট কাপড় দিতে হবে, যেটা লাস্টে জিজ্ঞেস করবে সেটাকে আমরা ডান দিকে রাখবো, ঠিক আছে? তাহলে এই পাশে একটু এই পাশ করে রাখছি, এখানে লিখছি। ওখানে রাখলেও কোনো অসুবিধা নেই, আমার অসুবিধা হবে না, তোমাদের অসুবিধা হতে পারে ইন কেস। ছিট কাপড়ের পরিমাপ, ব্র্যাকেটে লিখো মিটার, দাগ দিয়ে দিলাম নিচে একটা। এই পাশে কি থাকবে? আচ্ছা, জামার সংখ্যা, নিশ্চয়ই জামার সংখ্যা, ব্র্যাকেটে টিতে আছে কটি? 4টির জন্য দেখো তৈরি মানে কত লাগছে? 20 মিটার ছিট। 4টি তৈরি করছে 20 মিটার ছিটে। এখন 12টি তৈরি করতে কত মিটার ছিট লাগবে? আমরা ধরে নেব যে x মিটার ছিট লাগবে, ঠিক আছে? অনেকেই তোমরা এটাকে x ধরে করো না, আবার অনেকেই করো, ঠিক আছে? আমি সাজেস্ট করছি তোমরা এটাকে x ধরে করো। কেন হবে? সুপার ইজি হবে, কোনো রকমের কিছু ফর্মুলা মনেই রাখতে হবে না, ইজিলি তোমাদের পেনটা চলতে থাকবে, অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? দেখো কেন বললাম এটা, এক্স ধরতে বললাম তো। এবার লিখো, লিখে নাও তাহলে ওটা, যে ধরি, শুরুতে লিখবো যে ধরি এক্স মিটার ছিট কাপড় লাগবে, ঠিক আছে? তারপর ওখানে এক্স লিখে দিলাম। এখন তুমি খোঁজো, কি খুঁজবে? কি খোঁজাবে? এটা কি চাই? শুরুতেই বলেছি আমাদের এখানে একটাই জিনিস আছে, এখানে দুটো বিষয়, এই দুটো বিষয়ের মধ্যে তোমাকে সম্পর্ক ফাইন্ড আউট করতে হবে। তাহলে সম্পর্কটা কার খেলা? তোমার মাথার খেলা, তোমার মাথা থেকে বার করতে হবে ভাই, ঠিক আছে? এবার বলো, 4টি জামা তৈরি করতে আমার যে পরিমাণ কাপড়টা লাগবে, 4টির পর কটা আছে? 12টা। 12টা তৈরি করতে অবভিয়াসলি বেশি লাগবে মিটার, তাই না? বেশি ছিট লাগবে, অর্থাৎ এটা বাড়ছে, তার সাথে সাথে এটাও বাড়ছে বেটা। আমি এখানে লিখছি, এটা তোমরা কেউ লিখবে না, এটা কি পাচ্ছি দেখো, বৃদ্ধি হচ্ছে, প্লাস হচ্ছে, পজিটিভ নয়, প্লাস, জাস্ট বৃদ্ধি। এই এখান থেকে এটাও তাহলে কি হচ্ছে না, বৃদ্ধি হচ্ছে। এই যে আমি গ্রিন কালারে লিখলাম, এটা কেউ লিখবে না, নিজেদের জন্য, নিজেদের বোঝার জন্য। দুটোরই কিন্তু মান বাড়ছে, অর্থাৎ সম্পর্ক কি সম্পর্ক? সরল সম্পর্ক। লিখো, কি লিখবো? জামার সংখ্যার সঙ্গে কার সম্পর্ক বেটা? ছিট কাপড়ের। ছিট কাপড়ের পরিমাপের সম্পর্ক সরল। হলো, সম্পর্কটা আমি দিয়ে দিলাম কি না, সরল সম্পর্ক রয়েছে। হলো, যখনই সরল সম্পর্ক হলো তার মানে কি? তার মানে এই যে আছে 4 আর 12, এদের রেশিও নাও। কি নেবে? রেশিও, মানে 4:12 এদের রেশিও। আর এখানে এদের রেশিও নেবে কাকে? 20:x। কিভাবে নিলাম বেটা? সরল সম্পর্ক বলেছে তো, একে 4/12 নিলাম, এখানে ওপর থেকে নিচেরটা লিখলাম, এখানে ওপর থেকে নিচেরটা লিখলাম, যেহেতু সরল সম্পর্ক। যদি তুমি চাও যে 12:4 লিখবে, তাহলে এখানে কি লিখবে? x:20। আইদার এটা অথবা উল্টো লিখলে দুটোরই উল্টো লিখতে হবে,
ঠিক আছে, এটার মানে হচ্ছে সরল সম্পর্ক, মানে এদের অনুপাত আর এদের অনুপাত এটা কি হবে জানো, এটা সমান হবে, অনুপাতগুলো হয়ে যাবে সমান, এই অনুপাত হবে সমান। এবার প্রথমে আমরা ডিরেক্টলি সমান সাইনটা দিই না, মানে এই ইকুয়াল টু সাইনটা দিয়ে দিই না, কেন বলো তো, কেন? কারণ এখানে একটা লজিক আছে, দিতে পারো তুমি, কোনো কিছু যায় আসে না, দিতে পারো, বাট কেন দিই না, কারণ এই যে দেখো এটা একটা অনুপাত আর এটা একটা অনুপাত, এখানে আমরা কি বলি জানো, যে এই দুজন সমান অনুপাতে রয়েছে। কি বললাম, আমি আবারও গ্রিন কালারে লিখে দিচ্ছি, যেগুলোই গ্রিন কালারে লিখবো বেটা সেগুলো কোনোটাই তোমরা এক্সাম হলে বা এক্সাম হলে লিখবে না, কপিতে সাইডে লিখে রাখতে পারো রাফ করে। কি বললাম না, 4:12 ও 20:x এরা সমান অনুপাতে আছে, সমান অনুপাতে, সমান অনুপাতে যদি আমরা একদম এটা সন্ধি বিচ্ছেদ করে লেখা আছে, যদি আমরা সন্ধিকে যোগ মানে সন্ধি করে লিখি কি হবে, সমানুপাতে হবে, তাই হবে তো, সমানুপাতে, সমানুপাতে রয়েছে। আর এই সমানুপাতে যেরকম বললাম এর আগে যে ইকুয়াল টু সাইন হয় একটা, রেশিওর সাইন হচ্ছে এটা, অনুপাতের সাইন এটা, ঠিক সেরকম সমান অনুপাতের সাইনটা হচ্ছে বেটা এরকম, সমান অনুপাতের চিহ্নটা কি, এই যে এই রকম, ঠিক আছে। অর্থাৎ সমান অনুপাতের এই যে এই দুজন সমান অনুপাতে আছে, তার পরিবর্তে আমি কি লিখবো বেটা, আমি এরকম লিখবো, দুটো রেশিও সাইন দেবো পরপর, এটা মানে বোঝায় সমান অনুপাতে আছে এরা। এর পরের লাইনটাতে আমি ইকুয়াল টু সাইন লিখবো, ঠিক আছে। তুমি এখানেও লিখতে পারো, খুব একটা কোনো মানে ভুল কিছু নয় এটা, মানে লিখি না আমরা, ঠিক আছে, লিখতে পারো চাইলে। আচ্ছা, অনুপাত মানে কি বললাম বেটা, 4/12 লিখো সেটা, ওয়েট, হ্যাঁ কি হবে 4/12 ইকুয়াল টু সাইন দিয়ে দিলাম, এটা কি হবে বেটা 20/x, এক্স এর মান বার করতে হবে না, এক্স কে কোথায় নিয়ে আসতে হবে, ঠিক এখানে নিয়ে আসো তো, কি পাবে 4/12 ইন্টু ওপরে নিয়ে আসছি, মানে 4 এর সাথে এক্সটা গুণ হচ্ছে, ইকুয়াল টু 20। এখান থেকে দেখো তুমি পেয়ে যাবে 4x মানে কত বেটা, 20 ইন্টু 12, কারণ এখানে 12টা ভাগ হয়ে আছে, যখনই ডান দিকে যাবে গুণ হয়ে যাবে। এখানেও দেখো x এর মান বার করতে হবে, এবার এই x এর সাথে কে গুণ আছে, 4 গুণ আছে, 4টা যখনই যাবে কোথায়, ডান দিকে, তখন কি হবে 4টা ভাগ হয়ে যাবে, সো 20 ইন্টু 12/4, 4 3 12, 3 2 6 মানে 60, এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 60। অর্থাৎ দেখো ধরেছিলাম এক্স মিটার ছিট কাপড় লাগবে, তাহলে কত মিটার ছিট কাপড় লাগছে না 60 মিটার ছিট কাপড় লাগবে। তো লাস্ট লাইন হবে দেয়ারফর 60 মিটার ছিট কাপড় লাগবে, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, সো দেখো বুঝতে পারলে, এটাই হয়ে গেল আমাদের কাছে কি বেটা না ফাইনাল অ্যান্সার। চলো পরের কোশ্চেনের দিকে আমরা যাই। দেখো এটা কি দেওয়া আছে, বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে, 25 জন লোক ওই পুকুরটি কাটতে, এই যে আছে আমাদের এটা বকুলতলা, তোরা এবার গান গাইবি, আমাদের বকুলতলায় পুকুর কাটা হয়েছে, এসেছে লোকজন, হ্যাঁ না, তাহলে দেখ কতজন এখানে জনসংখ্যা দেওয়া আছে, জনসংখ্যা আর দিন সংখ্যা, দিন সংখ্যা মানেই তো একটা সময়েরই অংশ এটা, তাই না, তো আমরা বেসিক্যালি জানি যে সম্পর্ক ব্যস্ত হয় এদের দুজনের। দেখা যাক, 30 জন লোকের 15 দিন সময় লাগছে,
তাহলে এখানে জিজ্ঞেস করছে যদি 25 জন লোক থাকতো তাহলে পুকুর কাটতো, তবে কতদিনে কাজ শেষ করতে পারতো সেটা জিজ্ঞেস করছে। আমরা ধরে নেব যে এক্স দিনে কাজ মানে শেষ করতে পারতো, আমি ধরি লিখে দিলাম, ঠিক আছে, ধরি, এটাও ধরে নিলাম। এবার দেখো, এবার যখনই এটা কি হচ্ছে কমছে, তখন যদি কম হয় 30 জন লোক যদি 15 দিনে কাটতে পারে পুকুরটা, এবার 30 জনের থেকে আমি কম লোক মানে নিয়োগ করছি, তাহলে কি হবে, কম হলে আমার টাইমটা বেশি লাগবে, হ্যাঁ না? আমরা ওই যে বললাম আমরা 4 জনে মিলে যদি কাজটা 15 দিনে করি বা 10 দিনে করি, আমার থেকে যদি কমিয়ে নেয় আমাকে একা করতে বলে, ডেফিনেটলি সময়টা কি লাগবে, বেশি লাগবে। তাহলে যেরকম এখানে কমে যাচ্ছে তখন এখানে কি হচ্ছে বেটা, বাড়ছে, তাই না, বৃদ্ধি পাচ্ছে। দেখ সম্পর্কটা কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা এখানে লিখে ফেলবো যে জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক রয়েছে। আগেরটা সরল বোঝালাম বেটা, এখন ব্যস্তটা বলছি আমরা। এবার যদি ব্যস্ত সম্পর্ক থাকে তাহলে কি হবে, এর যা রেশিও 30:25, এটা কার সাথে সমান হবে, ব্যস্ত বলেছি তাই না? তাহলে এটাকে যদি ওপর থেকে নিচে রেশিওটা নিই, এখানে আমরা রেশিওটা কি নেব, নিচ থেকে ওপরের দিকে নেব। যদি আমরা 30:25 এর সাথে 15:x করে দিই, তার মানে তো সরল সম্পর্ক, তাহলে ব্যস্ত মানে কি রইল, বিপরীত মানে কি বেটা, এটাও উল্টে যাবে, মানে x রেশিও 15 হয়ে যাবে, x রেশিও 15 হলো, এই দুজনের সাথে কি আছে, সমান। এবার দেখো আমি কি বললাম, রেশিও মানে কি হবে না 30/25, বা দেখো আরেকটা ইজি প্রসেস বলে দিই তোমাদের, যে আরেকটা ডিরেক্টলি এই এত কিছু না করে করতে পারো। আমি কি করলাম, একবার ডিভাইডেড বাই করে করলাম, আর একবার তোমরা এরকম করতে পারো। দেখো এটাকে যদি তুমি ডিভাইডেড বাই করো 30/25 কি আসবে এটা, x/15, তাই না? তাহলে বেসিক্যালি এক্স এর ভ্যালু কি আসছে, এক্স এর ভ্যালু কি আসছে বলো, এক্স এর ভ্যালু আসছে এই 15টা উপরে চলে আসবে, 30 × 15/25 ইকুয়াল টু আসছে এক্স। ওকে, এটা হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ মেথড। কিন্তু তুমি যদি এটাকে ডিরেক্টলি করতে চাও, ঠিক আছে, ডিরেক্টলি যদি করতে চাও তাহলে ডিরেক্টলি হবে এই যে এই ধারের দুটোর গুণ হয় আর এই দুজনের গুণ হয়, ঠিক আছে। এবার এই ধারের দুজনের গুণ মানে ডিরেক্টলি আমি যদি এক্স এর ভ্যালুটা লিখি বেটা, এক্স এর ভ্যালুটা কি হবে এখানে, এদের দুজনের গুণ মানে 30 × 15, আর এক্স এর সাথে যেটা গুণ হচ্ছে সেটা এখানে এসে ভাগ হবে, মানে ডিভাইডেড/25। দেখো লাস্ট অবধি সেটাই আসে। তাহলে আইদার তুমি এইভাবে স্টেপ ওয়াইজ করতে পারো অথবা এই পাশে গিয়ে ডিরেক্টলি বানাতে পারো, ঠিক আছে। তো আমি তো বলবো স্টেপ ওয়াইজই করো, এটাই বেশি ভালো হবে। এবার এখান থেকে ঘুরিয়ে লিখছি এক্স এর ভ্যালুটা 30 × 15/25। দেখ 5 3 15, 5 5 25, 5 6 30, 3 6 কত হচ্ছে 18। তাহলে দিন সংখ্যা বাড়ছে এবং দিন সংখ্যা কত হলো 18 দিন। তাহলে কি লিখবে তুমি, তাহলে দেয়ারফর 18 দিন সময় লাগবে, 18 দিন সময় লাগবে এরকম লিখে দিও না, লিখবে দেয়ারফর 25 জন লোকের ওই পুকুর কাটতে 18 দিন সময় লাগবে। এইভাবে আমরা অ্যান্সার লিখবো, ঠিক আছে। আচ্ছা আরেকটা দেখো, বলছে কাকিমা ঘন্টায় 40 কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। বাও, তোমার কাকিমা কি করেছে না 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেছে। তিনি যদি ঘন্টায় 50 কিলোমিটার বেগে গাড়ি চালাতেন, মানে 40-এর থেকে যদি আরো বাড়িয়ে দিতেন স্পিড, তবে মামার বাড়ি পৌঁছতে কত সময় লাগতো। তৈরাশিককে বাদ দিয়ে দিলাম, তৈরাশিকের সাহায্যে আমাদের করতে হবে, বাট একে বাদ দিলাম। মানে বলছি তুমি ঐকিক নিয়মের সাহায্যে এনিহাউ করে ফেলো না, তৈরাশিকটা ইউজ করো। তাহলে দেখো
প্রথমে কি আছে, গতিবেগ। কি আছে গতিবেগ? কিলোমিটার পার আওয়ার। কত? ঘন্টায় 40 কিমি বেগে, মানে 40 কিমি বেগে মামার বাড়ি পৌঁছচ্ছে। তাহলে একটা জায়গায় লিখবো কি সময়, কত সময় লাগছে বেটা? 5 ঘন্টা। সময়ের ব্র্যাকেটে ঘন্টা লিখে দাও, এখানে ঘন্টা না লিখে। এখন যদি স্পিড বাড়িয়ে দিই, হ্যাঁ না, গতিবেগ বেড়ে গেছে, আমি কি করবো? আমি তাড়াতাড়ি পৌঁছে যাবো গিয়ে। তুমি ধরো সাইকেলে যাচ্ছ, ঠিক আছে, বা ধরো স্কুটিতেই যাচ্ছ। তুমি স্কুটিতে যাচ্ছ, স্কুটিতে যেতে যেতে তুমি যদি আস্তে আস্তে যাও, তাহলে তোমার স্কুল পৌঁছতে যদি 10 মিনিট সময় লাগে ধরো। আচ্ছা, স্কুটি ছেড়ে দিলাম, ক্লাস 8-এ পড়ো না, সাইকেলে যাচ্ছ, তোমার যেতে 10 মিনিট সময় লাগে। এবার তুমি আর তোমার একটা বন্ধু বেশ রেষারেষি করে যাচ্ছ, যেটা করা একদমই উচিত নয়। তাও ধরলাম একটা ফাঁকা রাস্তায় মোটামুটি তোমরা স্পিড নিয়ে যাচ্ছ। অ্যানি হাও লেট হয়ে গেছে স্কুলের জন্য, সেই জন্য যাচ্ছ। তো যতই লেট হয়ে যাও না কেন, কখনোই স্পিডে চালানো উচিত নয়, একদমই উচিত নয়। কারণ এখন রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, তাই না? তো যাই হোক, যদি স্পিড বেশি হয় সেক্ষেত্রে কি হবে? তুমি তাড়াতাড়ি পৌঁছে যাবে। তুমি খুব স্পিডে চালাচ্ছ, তুমি তাড়াতাড়ি পৌঁছচ্ছ, সময় কি হচ্ছে তোমার কম লাগছে। তাহলে এখানে দেখো কি হয়েছে, এখানে গতিবেগটা বেড়েছে। যখনই বেগ বেশি হবে তখন সময় কি হবে? কম লাগবে, হ্যাঁ না? সময় কত লাগবে? ধরে নিলাম এক্স ধরি, কিন্তু সময়টা লাগছে কি বেটা? কম। এটা বাড়ছে, এটা কমছে, সম্পর্ক কি? ব্যস্ত। গতিবেগের সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক রয়েছে। ওকে বেটা, ব্যস্ত সম্পর্ক মানে আমরা কি পাবো? এদের রেশিও যেটা, মানে 40:50, এর রেশিওটা কার সাথে সমান হবে? 5:x কিন্তু নয়। 5:x তখনই হবে যদি সরল সম্পর্ক হয়। এটা কি হবে? x:5। ব্যস্ত সম্পর্ক, এই দুজনের গুণ করো, তাহলে x এর ভ্যালু কি আসবে? ডিরেক্টলি দেখো এদের গুণ করব, মানে 40:5 ডিভাইডেড বাই কি হবে? এই x এর সাথে যেটা গুণ করছিলাম সেটা ভাগ হয়ে যাবে। ক্যান্সেল করো, 5 5 ক্যান্সেল, মানে 4। মানে 4 ঘন্টা সময় লাগবে। তাহলে সময় লাগবে কত? সময় লাগবে ইকুয়াল টু 4 ঘন্টা, 4 আওয়ার্স। এটাই অ্যান্সার, ঠিক আছে? এখানে আরেকটা আছে দেখো অঙ্ক, কি বলে দেওয়া? পেনের সংখ্যা দেওয়া আছে আর মোট পেনের দাম দেওয়া আছে। এখানে বলছে 25টি পেনের দাম যদি এত টাকা হয়, 12টি পেনের দাম কত হবে? অবভিয়াসলি কি হচ্ছে, দাম কমছে। তুমি একটা দুটো দিয়ে ভাববে, যে ধরো দুটো পেনের দাম যদি 10 টাকা হয়, তাহলে একটা পেনের দাম কত হবে? 5 টাকা হবে। কমছে, এটাও কমছে, এটাও কমছে। তাহলে দুজনের সম্পর্ক কি? সরল সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখতে পারি যে পেন সংখ্যার সঙ্গে পেন সংখ্যা ও পেনের দামের সম্পর্ক কি না সরল। ঠিক আছে, সরল সম্পর্ক রয়েছে। সরল সম্পর্ক মানেই এদের রেশিও 25:12, এদের রেশিওর সাথে সমান হবে। আচ্ছা, এখানে জিজ্ঞেস করে, এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে রেখেছে না, আমি ধরে নিচ্ছি 12টি পেনের দাম হবে x টাকা। ওকে বেটা, সরল সম্পর্ক এটা হবে 112.5 রেশিও x। ঠিক আছে, এবার দেখো, এবার কি বললাম? একটা লজিক সবসময় মাথায় রাখো, যে দিস বাই দিস ইকুয়াল টু দিস বাই দিস, এটা। এবং সেকেন্ড কি না, এই যে ধারের দুজনের গুণফল আর এদের দুজনের গুণফল কি হবে না, সমান হবে। ঠিক আছে, তাহলে এখান থেকেই আমরা কি বার করি? x এর ভ্যালুটা কি বললাম? x এর ভ্যালুটা কি হবে? দেখো যেগুলো গুণ হচ্ছে, 25 × x গুণ হচ্ছে, তো এখান থেকে আমি x কে নিয়ে নিয়েছি, আর এই দুজনের গুণফল মানে 12 × 112.5 এটা, আর x এর সাথে যেটা গুণ থাকবে সে তাকে ভাগ করবে, মানে ডিভাইড বাই 25। এটা কি হয় জানো তো? এটা সেই মনে রাখার মতন হয়ে যায়, তাই না?
মনে আমি চাই না যে তোমরা কোনো জিনিসটা এইভাবে মাথার মধ্যে স্ট্রেস হিসাবে কাজ করুক তোমাদের, আমি চাই তোমাদের এটা কাজ করুক। 25:12, আরে এটা মানেই তো ডিভাইডেড বাই, তাই না? আর এটা মানে কি বেটা 112.5/x, তাই না? কোনাকুনি গুণ করব আমরা, কোনাকুনি গুণ করো, কি পাবে 25 ইন্টু এক্স, সেটা হয়ে যাবে কত 112.5, মানে ডিভাইড বাই 10 লিখতে পারি, এটা ইন্টু 12। এবার এখান থেকে এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করো, কত হবে 1125 ইন্টু 12/10 আছেই, এখানে 25টি কিসে ছিল গুণফলে, এটা এসে এখানে ভাগফলে চলে আসবে। এবার দেখো কত হবে 25 4 100, 25 5 125, ঠিক আছে? সো 45 ইন্টু 12 রাখার দরকার নেই, 5 9 45, 5 2 10, 2 6 12, হ্যাঁ না, বা 9 6 54, 54। এখানেও তাই আসবে, সেই ক্যালকুলেশন তো একই, আলটিমেটলি ক্যালকুলেশন একই, 54 আসবে। তাহলে পেনের দাম কত হচ্ছে 54 টাকা। ওকে, আচ্ছা এই চ্যাপ্টারে আমাদের আরো অনেকগুলো অঙ্ক আছে, এই যেরকম এটা প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানা শস্য সেটা গ্রামে দেওয়া আছে, কত গ্রাম বলছে এটা দানা শস্য গ্রামে, আর ছাত্র সংখ্যাটা দেওয়া আছে। এবার 425 জনের জন্য যদি 306 গ্রাম দরকার হয়, যদি ছাত্র সংখ্যা বাড়ে অবশ্যই বেশি দানা শস্যের প্রয়োজন হবে, মানে কি দুটোই বাড়ছে, সরল সম্পর্ক। কি হচ্ছে বেটা সরল সম্পর্ক। এবার সরল সম্পর্ক যদি হয় অবভিয়াসলি এটা ধরে নে এক্স, মানে 306/x, সেটা কি হবে 425/458, এটা। এবার এদের দুজনের গুণফল সেম, যদি এই ওয়েতে করো তাহলে এক্স এর ভ্যালুটা কত আসবে 306 ইন্টু 458 ডিভাইডেড বাই কত 425, এই তো এই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা ক্যালকুলেশনটা নিজেরা করবি, তোদের নিজেদের দায়িত্ব। ওকে চলো তাহলে আজকের মতন এখানেই ক্লাসটা আমি শেষ করছি। পরের দিন যেটা বললাম যে শুধুমাত্র 3টে রাশি হলে বা 3টে সাবজেক্ট বা 3টে বিষয় হলেই করাবো এমনটা নয়, এই আমাদের যে এক্সারসাইজটা রয়েছে 10.1 সেই 10.1 থেকেও করাবো, আবার 10.2 থেকেও করাবো, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে কিন্তু নেক্সট ক্লাসে, দ্যাট মিন সেকেন্ড ক্লাসে। অবশ্যই মানে এখানে সেকেন্ড ক্লাসটা পুরোপুরি বেস্ট হবে আমাদের কোয়েশ্চেন আনসারের ওপর, ঠিক আছে? চলো তাহলে আজকের মতন টাটা।